মুসলিমদের বিরুদ্ধে পশ্চিমের ঘৃণা একেবারে পিকে গিয়ে পৌঁছায়, মানে এখন যেটা আছে বা এই ঘটনাগুলোর পরে যেটা, সেটা হচ্ছে যে সর্বকালের সবচেয়ে হায়েস্ট ঘৃণায় রূপান্তরিত হয়েছে বা হোস্টাইলিটিতে রূপান্তরিত হয়েছে। সেই ঘটনাগুলো আমি একটা লিস্ট আপনাদেরকে যা শোনাবো ছোট্ট। 1979-তে ইরানিয়ান রেভলিউশন সমাপ্ত হয়, ইরানিয়ান বিপ্লব। যদিও ইসলামে বিপ্লবের কোনো কনসেপ্ট নাই, আহলুস সুন্নাহ জামার বা মেইনস্ট্রিম ইসলাম যেটাকে আমরা বলি, সহি সুন্নাহ যেটাকে বলি, সুন্নার ধারকবাহক যাদেরকে বলি, সেখানে রেভলিউশনের কোনো কনসেপ্ট নাই। আপনারা জানেন যে ইয়াজিদের বিরুদ্ধে যখন মদিনার মানুষজন বিদ্রোহ করছেন, তখন বড় সাহাবীরা ঘরে ঘরে গিয়ে হাতে ধরে ধরে বোঝানোর চেষ্টা করছেন যে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে কখনো কোনো লাভ নাই, মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে কখনো কোনো ফল বা ফসল আসবে না, ঘরে তুলতে পারবেন না। এবং 10,000 মদিনাবাসী মারা গেছিলেন, যাদের ভিতর বহু বহু সাহাবী ছিলেন তখন। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, ইরানিয়ান রেভলিউশন থেকে সত্যিকার সেন্সে মুসলিমদের বা আহলুস সুন্নাহ জামার মুসলিম যারা সুন্নি মুসলিম, যারা সুন্নাহ ধারণ করেন, তাদের খুশি হওয়ার কিছু ছিল না। কিন্তু আনফর্চুনেটলি অনেকে খুশি হয়েছেন, এবং অনেকে আমাদের দেশের ইসলামপন্থীদের সহ অনেকেই মনে করছেন যে ওইখানে গিয়ে ওইখান থেকে রেভলিউশন ইম্পোর্ট করবেন আমাদের দেশে বা অন্যান্য মুসলিম দেশগুলোতে। হ্যাঁ, এটা একটা ধারণা ছিল। ইরানের দিকে আপনারা তাকাইলে বুঝতেন, বা যারা ইরানে গেছেন, আমি গেছি ইরানে ওই সময় পরে 1989 সালে গেছি। আমি খুব অবাক হয়েছি যে রিভলিউশনের কোনো নামগন্ধ আমি কোথাও দেখি নাই, এক্সেপ্ট যেটা কোয়ারশন যেটাকে বলে, জোর করে যেটা চাপা দিয়েছে, তার বাইরে আর কি। মানে এটা রেভলিউশন ঘটাইতে খুব বেশি সংখ্যক মানুষের দরকার হয় না। মানে যাই হোক, সেটা আরেকটা জিনিস, এটা আমরা ওটাতে যাব না। ইসলাম বা আহলুস সুন্নাহ জামার হচ্ছে চেঞ্জটা হবে টপ ডাউন, বটম আপ না, উপর থেকে। মাফ করবেন, চেঞ্জটা আসবে, রেভলিউশনারিরা বলে যে টপ ডাউন, উপর থেকে নিচে আসবে। উপরে একটা জোর করে বসাই দিলেন কাউরে, সে সব কিছু নিচে চেঞ্জ করে ফেলবে। আর আহলুস সুন্নাহ জামা বলে যে চেঞ্জটা হবে বটম আপ, মানুষকে আগে চেঞ্জ করতে হবে। 13 বছর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। 13 বছরের জীবনে একটা হাদিস বের করতে পারবেন না যেখানে আল্লাহ রসুল সাহাবীদের নিয়ে বলছেন যে চলো আমরা মক্কার ক্ষমতা দখল করি, তাইলে আমাদের দাওয়াতি কাজ খুব সহজ হবে। হ্যাঁ, 13 বছর ধরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। একটা ছোট্ট হইলেও সলিড গ্রুপ অফ পিপল তৈরি করছেন, যারা পরে হিস্ট্রি চেঞ্জ করে দিয়েছেন। বটম আপ মানে গ্রাউন্ড লেভেলে একটা করবেন, মানুষ প্রিপেয়ার করবেন, নিজের থেকে শুরু হবে। 3.5 হাত শরীরে ইসলাম প্রতিষ্ঠা করবেন, নিজের ফ্যামিলিতে করবেন, তারপরে বাইরের দিকে যাবেন, একটা সাইজেবল কমিউনিটি হবে বা সাইজেবল সংখ্যা হবে, অ্যান্ড দেন মদিনাতে ইসলাম প্রতিষ্ঠাতে বা ইসলামের প্রথম স্টেট প্রতিষ্ঠা হয়েছে যদি বলেন, ওইভাবে যদি চিন্তা করেন। বটম আপ, টপ ডাউন না আর কি। আর মানে এই কনসেপ্টটা নাই। আমি আগেও বলছি আপনাদের, নতুন কিছু না। টাইমটা একটু দেখি, আমি নতুন কিছু না, আপনাদের আগেও বলছি যে আমাকে যদি কালকে, বা আমাকে না, ধরেন পৃথিবীর বেস্ট মুসলমানকে যদি কালকে বাংলাদেশে দিয়ে, মানে ক্ষমতায় দিয়ে বলা হয় যে তোমায় ক্ষমতায় দিলে তুমি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করো, ওনার পিটায় মাইরে ফেলবে মানুষে, কারণ মানুষ এটার জন্য রেডি না। আগেও বলছি আপনাদের, আবার বললাম। যাই হোক, মানুষকে তৈরি করতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে, এবং যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ধৈর্য সহকারে মানে জন্তু জানোয়ারের নাড়ি ভুড়ি তার পিঠে দিয়ে দিছে, সেই সমস্ত অত্যাচার বা সেই সমস্ত নিগৃহীত হওয়া, সেগুলোকে সহ্য করে যেভাবে তাওহীদের দাওয়াত দিয়ে গেছেন, আমাদেরও পদ্ধতি সেটাই। আমরা অন্য কোনো পদ্ধতিতে কোনো দিন কোনো সাকসেস আসবে না। যাই হোক, সেটা আলাদা কথা। এই ঘটনা ঘটলো। সেকেন্ড ঘটনা হচ্ছে 1979 থেকে 1989 সাল পর্যন্ত আফগান যুদ্ধ হলো, যেখানে মানে আফগানিস্তানের গাধায় চড়া মানুষরা আমেরিকান মদদেই হোক বা যেভাবেই হোক পৃথিবীর একটা পরাশক্তিকে পরাজিত করলো। 3 নম্বর হচ্ছে বসনিয়ান যুদ্ধ, যেটা 1992 থেকে 95 সালে পর্যন্ত হয়েছে, যেখানে অগণিত মুসলিম মারা গেছেন, এবং ইউরোপ চেয়ে চেয়ে দেখছে। এবং কিছু কিছু ইউরোপের অনেস্ট মানুষ মুখেই বলছেন, বরিস ইয়েলৎসিন যেমন বলছেন যে উনি সার্বিয়াকে সাপোর্ট করতেছেন, কারণ উনি ওনার সীমান্তে বা ওনার সীমানায় বা দেখা যায় মতো জায়গায় একটা মুসলিম দেশ চান না, সরাসরি বলছেন উনি। এবং জার্মানিও সার্বিয়ানদের সাপোর্ট করছে। আর যারা পারে নাই সরাসরি সাপোর্ট করতে, তারা চুপ থাকছে, হ্যাঁ, যাতে মারুক, যত পারুক মারুক, তারপরে দেখা যাবে না। আচ্ছা, এরই একটা সময়ে 1998 সাল, এই সব ঘটনাগুলো যে খুব ভালো ঘটনা তা নাও হইতে পারে। ইরানিয়ান রেভলিউশন যেমন, আমরা তো বললামই যে আমরা এটার সাথে আহলুস সুন্নাহ জামাত এটার সাথে অ্যাগ্রি করতে পারে না, পদ্ধতি যা হয়েছে, যেভাবে হয়েছে,
যাদের হয়েছে, যারা করছে, এটার সাথে করতে পারেন। আপনার জানা আলী শরিয়তি ছিল সোশ্যালিস্ট আর খোমেনি ছিলেন কি বলে মোল্লা, তো তাদের একত্রে মিলে কি কিছু হয় নাকি? সোশ্যালিস্টদের সাথে কি ইসলাম এক হয়ে কিছু করতে পারে নাকি? কিন্তু তারা এটা করছেন, মানে এটা রিভলিউশন, শাহকে সোজা কথা উৎখাত করছেন। তারপরে কি হয়েছে সেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা অনেক প্রশ্নের ব্যাপার, এক একজন এক এক রকম বলবেন। আমরা বলতেছি না যে সব কিছুই আমরা ভালো বলতেছি তা না, শুধু ঘটনাগুলো বলে যাচ্ছি। বসনিয়ান যুদ্ধ গেল, এরপরে একটা খুব মারাত্মক ঘটনা হইল, সেটা হচ্ছে পাকিস্তান নিউক্লিয়ার টেস্ট করলো, নিউক্লিয়ার আর্সেনাল বা নিউক্লিয়ার বম টেস্ট করলো, অ্যাটমিক বম টেস্ট করলো 28 মে 1998। এইখানে হিলারি বিলকের কথা আর থাকলো না। যাদেরকে উনি বলছেন উই হ্যাভ গট, তাদের বাইরে অ্যান্ড দে হ্যাভ নট বলছেন, এই দের ভিতর থেকে একটা দেশের কিন্তু ম্যাক্সিম গান চলে আসলো হাতে। এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। একদম আপনি অমুসলিম, আমি পরে আবার বলবো, অমুসলিম গোটা বিশ্বে ভাবিত হয় নাই এমন মানুষ পাওয়া খুব রেয়ার, যে পাকিস্তান সেই ম্যাক্সিম গানটা অ্যাচিভ করলো। যদিও পাকিস্তান তখন আমি তখন নিউজিল্যান্ডে ছিলাম, নিউজিল্যান্ডে বা অস্ট্রেলিয়া ছিলাম, নিউজিল্যান্ডে ছিলাম বোধহয় তখন, নিউজিল্যান্ডে ছিলাম। একটা পাকিস্তানি ছেলের সাথে আমার মসজিদে দেখা হয়েছে, সে খুব উত্তেজিত, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বলতেছে তাদের ইকোনমি কলাপস করার মতো, মানে একেবারে ব্যাংক্রাফ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। আচ্ছা, এই ঘটনাটা ঘটে 98-তে। তারপর 98-তে আরেকটা ঘটনা ঘটে। আমি বলতেছি যে সবকটা ঘটনা যে ভালো তা কিন্তু আমি বলতেছি না, ভালো খারাপে মিলায় আছে। যেমন আমি মনে করি যে, আমি পার্সোনালি মনে করি যে এইখান থেকে নিয়ে চরমপন্থা বা এক্সট্রিমিজমের চরমপন্থার উত্থান শুরু হইল আর কি 1998 সালের, মানে একেবারে স্পষ্ট উত্থান যেটা 1998 সালের এমবেসি নাইরোবি এবং দার এস সালামের যে দূতাবাসগুলোতেই হয়, অনেক নিরীহ মানুষ মারা যায় 1998 সালের অগস্ট মাসের 7 তারিখ। এটা চরমপন্থার উত্থান বলতে পারেন আপনারা। আর ফাইনাল ঘটনা হচ্ছে সেপ্টেম্বর 11, যেটা 2001 সালের 9 সেপ্টেম্বর। এই ঘটনাগুলো আসাদের ওই কথা বলার পরে ঘটে গেছে, এবং এই ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে আবার কিন্তু হোস্টালিটিটা নতুন পিকে পৌঁছাইছে, এবং হায়েস্ট পিক, মানে এইটাতে আর কোনো দিন ছিল না আগে। যাই হোক, এটা আমার লেখা, এটা কিন্তু আসাদের লেখা না, আগেই বলছি। আর এই প্রথম মুসলিম দেশ, একটা মুসলিম দেশ ম্যাক্সিম গানের অধিকারী হওয়াতে গোটা অমুসলিম বিশ্ব নতুন করে দুশ্চিন্তায় পড়ে, উইচ ইজ ট্রু। দুশ্চিন্তায় এটা নিয়ে যখন ইরাকের নিউক্লিয়ার ফ্যাসিলিটি ধ্বংস করে ইসরায়েল, তখন দুনিয়াতে অনেক সমালোচনা হয়েছে। ইসরায়েলিরা কি বলছে, ওপেনলি বলছে যে আমাদের দেশকে জন্য বিপজ্জনক একটা কিছু হবে আর আমরা চেয়ে দেখবো, এটা দুনিয়া আশা করতে পারে না। আমরা আমাদের সিকিউরিটির জন্য আমাদের মেজার নিচ্ছি, কেউ কিছু পারলে করুক। তো তখন একটা পর্যায়ে ইসরায়েলিরা বলছে যে আমরা পাকিস্তানেরটারও যত্ন নিব, উইল টেক কেয়ার অফ দ্যাট অলসো, হ্যাঁ, সেটা বলছে। কিন্তু এখনও পর্যন্ত সেটা ঘটে নাই, কিন্তু ঘটানোর অনেক ধরনের চেষ্টা চলছে বা চলতেছে, চলবে, কিন্তু এখনও পর্যন্ত সেটা ঘটে নাই। যাই হোক, গ্রস কথা হচ্ছে, মানে সামারি কথা হচ্ছে যে তারা দুশ্চিন্তায় পড়ে, ঠিক আছে। তো আমি এগুলো আমার কথা কেন বললাম, আপনারা যেন রিলেট করতে পারেন যে এখনকার সিচুয়েশনটা তাইলে কীভাবে আসলো। আসাদ তো বললেন যে স্তিমিত হয়ে আসছে, তাইলে এখন আবার এত কথাবার্তার কী আছে? উনি এটা দেখে যান নাই, কিন্তু আমি বললাম আপনাদেরকে জাস্ট। আমরা এখন আবার আসাদের ধারায় ফিরে যাই, মানে উনি যেখানে শেষ করছেন সেখানে ফিরে যাই। আসাদ বলছেন ঘৃণা যখন স্তিমিত হয়ে আসছিল, তখন ওয়েলথের জন্য ইন্টারেস্ট বৃদ্ধি পাচ্ছিল, ঘৃণাটা কমে আসতেছিল। কিন্তু আবার দেখা গেল 1938-এর পর থেকে সৌদি আরবে এবং তারপরে আরও ডিফারেন্ট দেশে, ইরাকে, ইরানে, কুয়েতে, তারপরে আপনার লিমিটেড স্কেলে লিবিয়াতে, তারপর এইসব দেশগুলোতে তেল আসলো, এবং তেল আসা মানে তেল সহ আরও অন্যান্য জিনিস, আরও খনিজ ব্যাপার স্যাপার, এবং সাথে গ্যাস বা আরও অন্য জিনিস, সেটার সাথে ইন্টারেস্টও বাড়তে শুরু করলো। আর কি মার্কেট হইল একটা, যেহেতু তাদের সঙ্গতি হইল, মানে বেয়ার ফুটেড কি বলবো, রাখাল যারা ছিল, নগ্নপদ রাখাল বলছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উটে চড়তো বা উট চড়াইতো, হঠাৎ করে তারা এখন দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি চড়তে শুরু করলো। তখন কি হলো, একটা কনজিউমার মার্কেট তৈরি হলো। একদিকে ওই যা তাদের আসে সেটার প্রতি লোভ, যে সেটারে পানির দামে কিনে নিবে, নিয়ে গিয়ে সোনার দামে ইউজ করবে বা বিক্রি করবে। আর মার্কেট সৃষ্টি হলো, জব সৃষ্টি হলো, যত উন্নয়ন কাজ হবে, দেখেন সৌদি আরবের সব বড় বড় কন্ট্রাক্টগুলো, দুই একটা এক্সেপশন ছাড়া দেখবেন যে ফ্রেঞ্চ কোম্পানি, আমেরিকান কোম্পানি, ব্রিটিশ কোম্পানি কাড়াকাড়ি চলতেছে আর কি।
ওই তেল যখন পাইলো তখনও কিন্তু কাড়াকাড়ি শুরু হয়েছিল, তবে আমেরিকানরা সাকসেসফুল হলো, ব্রিটিশরা হেরে গেল ওই কাড়াকাড়িতে, তারা আর রাখতে পারলো না আব্দুল আজিজ বিন সৌদকে। এগুলো আপনারা পড়ে দেখেন, এগুলো পড়া উচিত সবাই। এবং কি করলো, এবং বিজনেস ম্যানেজার এক্সপার্ট সব আসতে শুরু করলো, সব এক্সপার্ট, এইটার এক্সপার্ট ওইটার এক্সপার্ট এটার এক্সপার্ট আসতে শুরু করলো, প্রয়োজন হোক বা না হোক। এবং দেখবেন যে তখন থেকে ওই দামি দামি জিনিস বা কনজিউমার আইটেমের উপর আরবি লেখা শুরু হলো। এখান থেকে কিন্তু চিন্তা করার কোনো কারণ নাই যে তারা আরবদেরকে ভালোবাসতে শুরু করলো বা মুসলমানদেরকে ভালোবাসতে শুরু করলো, তা না। তারা মুসলমানদের পয়সাটাকে ভালোবাসতে শুরু করলো, এবং সেই জন্য সমস্ত জিনিসগুলো যাতে বিক্রি হয় সেই জন্য সেগুলো হালাল, সেগুলো আরবি লেখাওয়ালা বা সেগুলার মানে 1 পয়সার জিনিস 5 পয়সা দেওয়া হইলেও সেটা সৌদি আরবে বা ইসে মার্কেট কেমনে করা যায় সেটার মানে সৌদি আরবে আপনি গেলে দেখবেন বড় বড় চেইনগুলো সব বড় বড় চেন, কারফুর যেমন একটা ফ্রেঞ্চ চেন, যারা সৌদি আরবে থাকেন তারা জানেন, বা ইকিয়া একটা সুইডিশ চেন, এইগুলো দেখবেন আপনারা বিশাল বিশাল বিজনেস ফেলে বসে আছে। তার কারণ এগুলো বিজনেস সেই দেশেই হবে যে দেশে মানুষ খরচ করতে পারবে বা দিতে পারবে। কী দিয়ে দিবে? যেহেতু তাদের সম্পদ আছে। তো ওই ঘৃণা গিয়া সম্পদের প্রতি লোভটা সেটাকে আসাদের বেঁচে থাকা অবস্থায় সেটাকে রিপ্লেস করছিল, হ্যাঁ, এবং সেটা খুব ন্যাক্কারজনকভাবে রিপ্লেস করছিল। কারণ মুসলিম বিশ্বে এক্সপার্ট থাকলেও তারা পশ্চিমা বিশ্ব ইন জেনারেল অ্যান্ড কাফের বিশ্ব ইন জেনারেল এবং মুসলিম বিশ্ব ইসলামী বিশ্ব আর কি ইন পার্টিকুলার, তাদের প্রতি তাদের একটা চয়েস আছে বা একটা অ্যাফিনিটি আছে। আমি সবসময় দেখছি, আমি আপনাদেরকে বলছিও বোধ হয় যে একবার শনিবারে আমি একদিন নবশিবা বলে বোম্বের পাশে একটা পোর্ট, ওইখানে ওই জাহাজে পেপার দিয়ে যায়। শনিবারে পেপার দেখে তো আমি চমকাই গেছি। শনিবারে ওই ক্লাসিফাইড অ্যাডস থাকে, আমার মনে হচ্ছে যে এই পেপারটা বোধহয় সৌদি আরবের পেপার। এটা অনেক আগের কথা, ধরেন 96 সালের কথা। তো সৌদি আরবের পেপার মনে হচ্ছে, কারণ এতে এত জবের অ্যাডভার্টাইজ ছিল এবং সব ভালো ভালো জব। মানে আমাদের দেশে তো আসে ঝাড়ুদার আর মেথরের জবেরই আসে, কিন্তু এখানে সব বড় বড় জব এবং ভালো ভালো পজিশনের জবের অ্যাডভার্টাইজ। মনে হয়েছে যে এটা সৌদি আরবের পেপার, এত জব, সৌদি আরবের জবের অ্যাডভার্টাইজ হচ্ছে শনিবারের পেপারে। بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله